বয়স তখন 45। একজন স্টাবলিশ প্রতিষ্ঠিত ছেলে ভাবলো এবার আমার জন্মদিনটাই একটু ভিন্নভাবে পালন করব। আমার মনে পড়ে যাচ্ছে আমার শৈশব থেকে কৈশোর পর্যন্ত পড়াশোনা করার প্রত্যেকটা বন্ধুদেরকে। এবার আমার বার্থডেতে কোনো আত্মীয় স্বজন নয়, শুধুমাত্র আমার বন্ধুরা সেলিব্রেশন করবে। তার ফোনে থাকা প্রত্যেকটা নাম্বারে এক এক করে কল দিয়ে ইনভাইটেশন করা শুরু করলো। এমনকি যাদের সাথে যোগাযোগ পর্যন্ত নেই তাদেরকেও খুঁজে বের করে ইনভাইট করলো। ইনভাইট করার মুহূর্তে একটা পর্যায়ে গিয়ে এমন একটা বন্ধুর নাম্বার তার সামনে এসে ভেসে উঠল, সেই বন্ধুটা জীবনে অনেক পরিশ্রম করেও ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে এখনো সবকিছু শূন্য, ভিটে মাটি ছাড়া কোনো রকম একটু বস্তিতে বসবাস করে। তবুও সে তার বন্ধুকে কল করে বলল, বন্ধু এবার আমি আমার বার্থডে সেলিব্রেশনটা তোদেরকে নিয়ে করতে চাই। তখন তার বন্ধু বলল, বন্ধু আমাকে মাফ করে দিস, তোদের মতো এস্টাবলিশ আর ওই হাইপাই লেভেলের জায়গার মতো যাওয়ার কোনো পরিস্থিতি আমার নেই, আমাকে ওইখানে নিয়ে তুই ছোট করবি না প্লিজ। তখন বন্ধু বলল, বন্ধু তুই আমাকে এই কথাটা বলে ছোট করিস না, সেখানে সবাই থাকবে, সেখানে কেউ কাউকে ছোট করে দেখবে না। আমরা ফিরে পেতে চাই সেই শৈশব জীবনটা। আমি আমার সেই শৈশবের বন্ধুদেরকে আমি আমার জীবনের শেষ মুহূর্তটুকু একটু স্মরণ করতে চাই, তুই প্লিজ না করিস না। বন্ধু রাজি হয়ে গেল। দিনক্ষণ ঠিক হলো, ঠিক সেই দিনে সবাই উপস্থিত হলো। বন্ধুটাও কোনো রকম একটু সুন্দর ড্রেস পরে ওই পরিবেশের সাথে মানানোর জন্য ওই পার্টি সেন্টারে এসে উপস্থিত হলো। রাত তখন 9টা বাজে। সবাই পার্টি সেলিব্রেশন করবে, কেকটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক যেই মুহূর্তে কেকটা কাটবে সবাই একসাথে সেলিব্রেশন করলো। কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিল, আর শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। সবাই ভুলে গিয়েছিল কে কোথা থেকে এসেছে। সেই বন্ধুটার মুখেও হাসি ফুটে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই সব কিছু যেন ভ্যানিশ। কি হলো? হঠাৎ করেই ওই বড়লোক বন্ধুর হাতে লক্ষ্য করলো তার হাতের আংটিটা নেই। এখন সবার প্রশ্ন, এই রুমের মধ্যে কেবলমাত্র আমাদের বন্ধু ব্যতীত আর কেউ নেই, অতএব এই আংটিটা যদি কেউ পেয়ে থাকে সে এই রুমের মধ্যে অবস্থান করছে। কিছু বন্ধু বলছে ছেড়ে দে না এগুলা, সেই বন্ধুটাও বলছে বাদ দে, আমারই তো আংটি, সমস্যা নেই। তারপরও কিছু বন্ধু বলছে না, আমাদের উপর দোষ ঢাকাতে আমরা প্রত্যেকটা মানুষের পকেট সার্চ করতে চাই, কেননা আমরাও প্রমাণ করে দিতে চাই আমরা আংটিটা নিইনি। অনেক জোরাজোরির পর ওই বন্ধুটিও রাজি হলো এজন্যই যে সবাই প্রকাশ করতে চায় যে তারা আংটিটা নেয়নি। প্রত্যেকের পকেট সার্চ করা হচ্ছিল, প্রত্যেকেই নির্দ্বিধায় তার পকেট সবকিছু দেখাচ্ছিল। এবার আসলো ওই গরিব বন্ধুর কাছে। ওই গরিব বন্ধুর পকেটে যখন হাত দিতে যাবে, সে তার নিজের পকেটে এমনভাবে হাত দিয়ে রাখছিল, সে বলল না, আমি আমার পকেট চেক করতে দিব না। পুরো হল রুম তখন নিস্তব্ধ। ফোকাস আসলো ওই গরিব বন্ধুর দিকে। সবাই অবাক হয়ে গেল। সবাই নানা ধরনের কটূক্তি করতে শুরু করলো। নির্লজ্জ, বেহায়া, চোর, আরো কত শত অপবাদ দিয়ে তাকে ছোট করতে লাগলো। বড়লোক বন্ধুটি তখন বলল, না, এতটুকু জিনিস তো তোরা এমন করে বলিস না। তবুও যার যা মন চাইলো ঠিক সেভাবে তাকে অপমান করতে লাগলো। তবুও সে তার পকেটটা সার্চ করতে দিল না, কাউকে হাত দিতে দিল না। অনুষ্ঠান শেষ, সবাই যার যার মতো চলে গেল। যত ধরনের অপমান ছিল এই ছোট লোক বন্ধুটাকে করা হলো। বাসায় গিয়ে তখন 12টা বাজে। ওই বড়লোক বন্ধুটা ব্লেজারটা খুলছিল, তখন দেখলো তার ব্লেজারের পকেটের কোনায় আংটিটা ঝুলছে। তখন ওই বড়লোক বন্ধুটা সারা রাত আর ঘুমাইতে পারলো না। সকালে ওই ছোট লোক বন্ধুর বাসার সামনে গিয়ে দরজায় কড়া নাড়ছিল। দরজা খুলতেই সে বলল, সরি বন্ধু, গতকালকে তোকে কত অপমানিত, কত লাঞ্ছনিত হতে হয়েছে, কিন্তু দেখ এই আংটিটি আমার ব্লেজারের পকেটের কোণে লেগেছিল, তুই আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, তুই সেদিন সবার সামনে তোর পকেটে কেন হাত দিতে দিলি না? তখন বন্ধুটি তার দরজা খুলে দিয়ে বলল, আস, তবে দেখ আমার 6-7 বছরের বাচ্চাটি কিভাবে পড়ে আছে,
এমন একটা মরণ ব্যাধি বাসা বেঁধেছে, কিন্তু আমি ওর জন্য চিকিৎসার কিচ্ছু করতে পারছি না, এভাবেই পড়ে আছে। কি করব বল, সে সম্বল অবধি এতটুকুই আছে। কিন্তু আমি যখন ওই পার্টিতে যাচ্ছিলাম, আমার সুন্দর ড্রেসটা পরা দেখে ওই বাচ্চাটি আবদার করে বসেছিল, বাবা তুমি ফেরার পথে আমার জন্য একটা মিষ্টি নিয়ে এসো। কিন্তু এই মিষ্টি কেনার সামর্থ্যটুকু আমার ছিল না। কিন্তু আমি যখন ওই পার্টিতে যাই, কত কত শত মিষ্টি দেখে আমি সেখান থেকে দুটো মিষ্টি একটা কাগজে মুড়িয়ে আমার পকেটে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে যদি আমার পকেট সার্চ করা হতো, তাহলে ওই মিষ্টি চোরের অপবাদটা আমার পাওয়া হতো। কিন্তু আমি সেটা কি করে মেনে নিতাম বল? কি করে আমি মিষ্টি চোরের অপবাদটা মেনে নিতাম? আমি জানি সবার কাছে যেহেতু আংটি পাওয়া যায়নি, আর আমিও যেহেতু নেইনি, এই আংটিটা তুই পেয়ে যাবি, এটা তুই পেয়ে যাবি। আমি তাই আমার পকেটটা সার্চ করতে দেইনি। এই কথা বলেই বন্ধুটা মাটিতে বসে পড়ল, আর বড়লোক বন্ধুটা বুকে জড়িয়ে অঝরে কান্না শুরু করলো। বাবারা এমনই হয়, বাবারা এমনই হয়। একজন বাবার কলিজা ছিঁড়ে যায় তখন যখন ব্যর্থ হয় তার সন্তানের ছোট্ট একটি স্বপ্ন পূরণে ব্যর্থ হতে, ছোট্ট একটি স্বপ্ন পূরণে ব্যর্থ হতে, তখনই হেরে যায়, তখনই হেরে যায়। বাবারা এমনই হয়, বাবারা এমনই হয়।